আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিচ্ছে সরকার। বাংলাদেশের ওপর আরোপিত মার্কিন শুল্ক কমানোর লক্ষ্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের চাঁদাবাজির ঘটনায় সব কমিটির কার্যক্রম স্থগিত। গ্রেফতার 4 জন 7 দিনের রিমান্ডে ও 1 জন কারাগারে। সোমবারের মধ্যে রাজনৈতিক দলগুলোকে জাতীয় সনদের খসড়া পাঠাবে ঐকমত্য কমিশন। জুলাই মাসে আলোচনা শেষ করার আশা। এবং মাইলস্টোন ট্র্যাজেডিতে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীনদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। আজ ছাড়পত্র পেলেন আরও 2 জন। Primacy inbuilt. German technology. Bangladesh's first Thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। বোয়িংয়ের 25টি উড়োজাহাজ কেনার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। বাণিজ্য সচিব হাবিবুর রহমানের আশা, ভিয়েতনাম ও ভারতের চেয়ে বাংলাদেশের জন্য কম শুল্ক নির্ধারণ করবে যুক্তরাষ্ট্র। চলমান বাণিজ্য আলোচনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে 29 ও 30 জুলাই তৃতীয় দফায় সরাসরি বৈঠক হতে যাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে বোয়িং এর 25টি উড়োজাহাজ কেনার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। একই সাথে আমদানি বাড়ানো হবে গম, তুলা, সয়াবিন, এলএনজি ও এলপিজির। বাণিজ্য ঘাটতি অর্ধেক কমাতে যুক্তরাষ্ট্র থেকে আগামী 2 বছরে $3 বিলিয়ন পণ্য আমদানি করার উদ্যোগ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সাথে তৃতীয় দফা আলোচনায় অংশ নিতে যাওয়ার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাণিজ্য সচিব। এই রেসিপ্রোকাল ট্যারিফ ইস্যুতে আমরা আবার নতুন করে তাদেরকে এই আদেশগুলো, আগে 14টা ছিল, পরে 25টা করেছি। দেখেন, বাণিজ্য ঘাটতিতে এই যে ক্রয়, এগুলো হলো আমাদের প্রমিস যে আমরা এগুলো কিনবো, আমরা এগুলো কিনে বাণিজ্য ঘাটতি কমাবো। কিন্তু চুক্তিতে তো ডেফিনেটলি কিছু নন ট্যারিফ ইস্যুস থাকে, কিছু ট্যারিফ ইস্যুস থাকে। আমদানিতে কিছুটা দাম বাড়লেও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা দীর্ঘমেয়াদে ভালো হবে বলে মন্তব্য করেন বাণিজ্য সচিব। রেড সি এরিয়ায় কিছু ভোলাটিলিটি তৈরি হয়েছে, সেখানে বিবাদের কারণে, বিবাদমান গ্রুপের কারণে সেই সাপ্লাইটা কিন্তু আপনার আগের মতন ওই নিরুপদ্রব নাই। আমাদের অল্টারনেটিভ সোর্স হিসেবে আমেরিকা, কানাডার উপরে নির্ভরশীলতা বাড়ানোটা আমাদের রাষ্ট্রীয় স্বার্থে, আমাদের যে ফুড সিকিউরিটির স্বার্থে দরকার। বর্তমানে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক বাণিজ্য ঘাটতি প্রায় $1.30 ট্রিলিয়ন মার্কিন ডলার। এই প্রেক্ষাপটে তারা বাংলাদেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ বাণিজ্যে আগ্রহী বলে জানান বাণিজ্য সচিব। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের চাঁদাবাজির ঘটনায় কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সব কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। রোববার সন্ধ্যায় শাহবাগে এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সাবেক সমন্বয়ক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ এই ঘোষণা দেন। কেউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে ব্যবহার করে অপকর্ম করলে তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাসান ইনাম সহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আজকে থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হলো। আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা আহ্বান করছি, সারা দেশে আজকের এই প্রেস কনফারেন্সের পর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে যারা কোনো প্রকার অপকর্ম করার চেষ্টা করবে, আমরা এখান থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আপনারা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন। যদি কোনো প্রকার আমাদের হেল্প নেওয়ার প্রয়োজন হয় আপনারা আমাদেরকেও জানাবেন। আমরাও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে
আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব। সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ সহ 4 জনের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন, চাঁদাবাজির মাধ্যমে জুলাই অভ্যুত্থানের স্পিরিট নষ্টে জড়িত আসামিদের পেছনে আর কারা জড়িত তা উদ্ঘাটন করা প্রয়োজন। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকায় সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ সহ 5 যুবককে হাতে নাতে আটক করে পুলিশ। 17 জুনের সিসিটিভি ফুটেজেও শাম্মী আহমেদের বাসা থেকে 10 লাখ টাকা নিতে দেখা যায় তাদের। দুপুরে চাঁদাবাজির ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিয়াদ, সিয়াম, সাদাব সহ 5 জনকে আদালতে হাজির করে পুলিশ। সে সময় চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষুব্ধ আইনজীবীদের তোপের মুখে পড়েন আসামিরা। রিয়াদ সহ 4 আসামির 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। অপর আসামির বয়স 16 বছর হওয়ায় তাকে কারাগারে শিশু বিকাশ কেন্দ্রে আটক রাখার আবেদন করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তাদেরকে রিমান্ডে নিলে এই ঘটনার সাথে কারা সম্পৃক্ত, কারা মাস্টার মাইন্ড এবং এই সাদা কার কাছে যায়, তাদের এত টাকার কেন প্রয়োজন সেটা আমাদের বোধগম্য নয়। তখন মাননীয় আদালত তাদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। পুলিশ বলছে, গত 2 মাসে রাজধানীতে প্রায় 150 চাঁদাবাজির মামলা হয়েছে। মে মাসে ঢাকা মহানগরের 50টা থানায় 87টি চাঁদাবাজির মামলা রেকর্ড করা হয় এবং পরবর্তী মাসে তার মানে জুন মাসে এই সংখ্যাটা ছিল 59টি। চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের যে কঠোর অবস্থান সেটা অব্যাহত রেখেছে। এই ঘটনায় কাদের সাথে যোগসাজশ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় 8,149 কোটি 38 লাখ টাকা ব্যয়ের 12টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। একনেকের চেয়ারপারসন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেয়া হয়। অনুমোদিত 12টি প্রকল্পের মধ্যে 6টি নতুন, 4টি সংশোধিত এবং ব্যয় বৃদ্ধি ছাড়া মেয়াদ বৃদ্ধির 2টি প্রকল্প রয়েছে। সভায় উপদেষ্টা পরিষদের সদস্য এবং সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের আসিয়ান সদস্যপদ লাভের জন্য মালয়েশিয়ার সমর্থন কামনা করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। মালয়েশিয়ার পিপলস জাস্টিস পার্টির ভাইস প্রেসিডেন্ট এবং দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কন্যা নুরুল ইজ্জাহ আনোয়ার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এই আহ্বান জানান। বাংলাদেশ 2020 সালে আসিয়ানের একটি সেক্টরাল সংলাপে অংশীদার হওয়ার জন্য আবেদন করেছিল। প্রধান উপদেষ্টা আশা করেন আসিয়ানের বর্তমান সভাপতি মালয়েশিয়া সেক্টরাল সংলাপে অংশীদার হওয়ার জন্য বাংলাদেশের আবেদন মঞ্জুর করতে সক্রিয় ভূমিকা পালন করবে। নুরুল ইজ্জাহ ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক যুদ্ধবিমান দুর্ঘটনার জন্য তার দেশের পক্ষ থেকে শোক প্রকাশ করেন। পরে ঢাকায় নবনিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর বিন আবিয়া প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশের ভূ কৌশলগত অবস্থান, শ্রমবাজার এবং দেশের সম্পদ ব্যবহার করে সৌদি আরব বাংলাদেশে তার উৎপাদন খাত প্রতিষ্ঠার কথা বিবেচনা করতে পারে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের বিভিন্ন শহরে একটি করে আরবি ভাষা ইনস্টিটিউট এবং 8টি মসজিদ নির্মাণের জন্য 20 মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে সৌদি সরকার। আগামী 3 দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শেষ করতে চায় জাতীয় ঐক্যমত্য কমিশন। 9 সদস্যের পুলিশ কমিশন গঠনে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। রাজনৈতিক দলগুলোর সাথে এতদিনের আলোচনার ভিত্তিতে সনদের একটি খসড়া তৈরি করেছে কমিশন। সোমবারের মধ্যে ওই খসড়া দলগুলোর কাছে পাঠানো হবে। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফার 19তম দিনের আলোচনা। বাম দলগুলো বলছে মুক্তিযুদ্ধের চেতনা ও ভাবধারায় যে রাষ্ট্রের জন্ম ও অর্জন, এরই ভিত্তিতে 1972-এর সংবিধান রাষ্ট্র পরিচালনায় বিদ্যমান মূলনীতি পরিবর্তন না করার জোর আহ্বান জানান তারা। সংবিধানে যে 4 মূলনীতি রয়েছে সেই 4 মূলনীতি বহাল রেখে তার সাথে যুক্ত করা যেতে পারে। আমরা সংবিধানের বিদ্যমান
যে 4 মূলনীতি সেটা পরিবর্তনের বিপক্ষে। পুলিশ প্রশাসনের শৃঙ্খলা ও জবাবদিহিতার স্বার্থে আপিল বিভাগের সাবেক বিচারককে চেয়ারম্যান করে স্বাধীন কমিশন গঠনের পক্ষে দলগুলো একমত হয়। সংরক্ষিত 50টি আসন রেখে আসছে নির্বাচনে 5% আসনে সরাসরি নারীদের নির্বাচনের পক্ষে মত দিয়েছে বিএনপি। মৌখিকভাবে এগ্রিড হয়ে আনতে চাচ্ছি যে এইবার যেই দল 300 আসনে মনোনয়ন দেবে তারা কমপক্ষে 5% সরাসরি মহিলাদেরকে মনোনয়ন দেবে। বিদ্যমান সংরক্ষিত 50টা থাকলে তখন 30টা আসন সহ 80-তে উন্নীত হবে। রাষ্ট্র পরিচালনায় মূলনীতিতে 5ম সংশোধনীর মাধ্যমে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করার পক্ষে জামাতে ইসলাম। ইলেকশন কখন হবে এটার প্রধান দায়িত্ব ইলেকশন কমিশনের। ইলেকশন ডিক্লেয়ার করবে সরকারের সাথে সমন্বয় করে নির্বাচন কমিশন। কনস্টিটিউশন এটাই বলা আছে, এর বাইরে যাওয়ার তো সুযোগ নেই। সংস্কার, বিচার এবং জুলাই সনদ ঘোষণা নিশ্চিত করে তবেই নির্বাচনের তারিখ ঘোষণার দাবি করেছে এনসিপি। আমরা নির্বাচন চাই, কিন্তু তার আগে সংস্কার, বিচার, জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র সেগুলো বাস্তবায়ন করা হবে, সেটা নিশ্চিত হয়ে তারপরেই আমরা নির্বাচনের দিকে অগ্রসর হতে চাই। জাতীয় সনদের খসড়ায় দ্রুত মতামত জানাতে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছে কমিশন। আজকের আলোচনা ততক্ষণই অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা মনে করছি যে আলোচনাটা সফলভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি। জুলাই সনদ জুলাইয়ের মধ্যেই করার পাশাপাশি এর আইনগত ভিত্তি চায় জামাতে ইসলামী। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে রাজনৈতিক অঙ্গীকার সবচেয়ে জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যেভাবে জাতীয় ঐক্য তৈরি হয়েছে সেভাবে চলতে পারলে গণতান্ত্রিক উপায়ে এগিয়ে যাওয়া সম্ভব বলে মনে করেন তিনি। তবে বিশিষ্টজনেরা বলেছেন, দেশের স্বার্থ রক্ষায় যে কোনো কাজে সাহসী ও দক্ষ রাজনৈতিক নেতৃত্ব ছাড়া সামনে এগোনো সম্ভব নয়। শাকের আদনানের রিপোর্ট। রাজধানীর ব্র্যাক সেন্টারে ফারাক্কা ব্যারেজ ও বাংলাদেশের সংকট, পদ্মা ব্যারেজ ও বাংলাদেশের সম্ভাবনা, দ্বিতীয় পদ্মা সেতুর আবশ্যিকতা নিয়ে সেমিনার। অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা বলেন, জনগণের জোরালো দাবি ও রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কোনো কাজই সফল হবে না। প্রথম হচ্ছে টেকনিক্যাল, এবং এই টেকনিক্যাল বিষয়টা টেকনিক্যাল লোকের হাতে ছেড়ে দেন। দ্বিতীয় হচ্ছে ইকোনমিক, তৃতীয় হচ্ছে ফাইন্যান্সিয়াল। এই টাকাটা যে দেশ ব্যবহার করবে তাদের সক্ষমতা আছে কিনা এটা ম্যানেজ করার। ভারতের সাথে এখনো 50টির উপর অভিন্ন নদী আমাদের রয়ে গেছে। এইগুলি নিয়ে কথা হয়েছে, কাজ হয়নি। আমি প্রত্যাশা করব নতুন সরকার এই অমীমাংসিত বাদবাকি নদীর ন্যায্য হিস্সা পাওয়ার ক্ষেত্রেও তারা যথোপযুক্ত পদক্ষেপ নেবে। নতুন একটা সম্ভাবনা আমি আজকে উপলব্ধি করছি, সে হচ্ছে রাজনীতি এবং মানুষের মধ্যে যে ধরনের সংযোগ হওয়া দরকার আগামীর বাংলাদেশের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনে, তার একটা নতুন সুযোগ দেখতে পাচ্ছি। আয়োজনের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঐক্যবদ্ধ থাকলে সবকিছুই অর্জন করা সম্ভব। ফারাক্কা ব্যারেজ বা ফারাক্কা বাঁধ শুধু ফরিদপুর এলাকা, রাজবাড়ী এলাকার সমস্যা নয়, এটা আজকে পুরো দক্ষিণাঞ্চলের সমস্যা। সুতরাং ওই মানুষ, আপনাদের সমস্ত নাগরিকদেরকে যেটা বললেন, সেই নাগরিকদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রতিবেশী দেশের সঙ্গে যে কোনো ইস্যু বুদ্ধিমত্তা দিয়ে আলোচনার পরামর্শ দিয়েছেন আলোচকরা। আন্তর্জাতিক বিধিবিধান তারা ধারাবাহিকভাবে তারা লঙ্ঘন করছেন। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মৌলিক সংস্কারের মাধ্যমে যদি রাষ্ট্রের গুণগত পরিবর্তন জুলাই সনদ নিশ্চিত করা সম্ভব না হলে এই জুলাই সনদের সমর্থন দেবে না এনসিপি। শেরপুরে পদযাত্রার শেষে এক পদসভায় নাহিদ ইসলাম বলেন, সংসদে উচ্চকক্ষ লাগবে, একই সাথে উচ্চকক্ষ অবশ্যই পিআর পদ্ধতিতে করতে হবে। জুলাই ঘোষণাপত্র জারি করে তা নতুন সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে, তা না হলে 5ই আগস্ট এরপর আর কোনো সুযোগ দেবে না জাতীয় নাগরিক পার্টি। সংস্কার না হয়, যদি রাষ্ট্রের গুণগত পরিবর্তন এই জুলাই সনদের মাধ্যমে না নিশ্চিত করা সম্ভব না হয়, তাহলে এই জুলাই সনদে জাতীয় নাগরিক পার্টি সমর্থন দিবে না। আমরা আরো বলতে চাই যে জুলাই সনদের পাশাপাশি জুলাই ঘোষণাপত্র ছাত্র জনতার দাবি ছিল, কিন্তু সরকার বারবার এই দাবিকে উপেক্ষা করেছে। কিন্তু এবার 3রা আগস্ট সেই দাবি উপেক্ষা করার কোনো সুযোগ আমরা দেব না।
বিমান বিধ্বস্তের দুঃসহ স্মৃতি কাটিয়ে শিক্ষার্থীদের দ্রুত ক্লাসে ফেরাতে কাজ করছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। স্কুলে খোলা হয়েছে কাউন্সেলিং সেন্টার, সামনাসামনি এবং মোবাইল ফোনে শিক্ষার্থীদের মানসিক অবস্থার খোঁজ নিচ্ছেন শিক্ষকরা। শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে অভিভাবকরাও ভূমিকা পালন করছেন। সাদি মাহমুদের রিপোর্ট। বিমান দুর্ঘটনার পর এখনও শোকের আবহ উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। শিক্ষা কার্যক্রম চালু না থাকলেও আহত শিশুদের নিয়ে অনেকেই আসছেন দুর্ঘটনার দিন রেখে যাওয়া স্কুল ব্যাগ এবং অন্যান্য জিনিসপত্র নিতে। দুর্ঘটনার পর থেকে শিশুরা মানসিকভাবে বিধ্বস্ত। অভিভাবকরা চেষ্টা করছেন দ্রুত শিশুরা যেন স্বাভাবিক জীবনে ফিরতে পারে। এখানে ক্লাস করব বা কীভাবে, সেটাও একটা টেনশনের বিষয়। ওদের মানসিক অবস্থা খুব দুর্বল হয়ে আছে আর কি। বুঝতে পারতেছি না যে আসলে কবে ক্লাসে ফিরবে। দেখি ম্যাডামরা দিছে, মেসেজ দিছে যে 3 তারিখ থেকে শুরু করবে। এখন এখানে দেবো নাকি কোনো স্কুলে দেবো, এখনো কিছু নেওয়া হয়নি। স্কুল কর্তৃপক্ষ সব ধরনের চেষ্টাই করছে শিশুদের মানসিক অবস্থার উন্নতিতে। স্কুলেই খোলা হয়েছে কাউন্সেলিং সেন্টার। সব টিচারদেরকে বলা আছে মোটিভেট করতে, আমরা ওই কাজগুলোই করতেছি। গার্জেনের সাথে কথা বলতেছি, বা ওই ছেলের কোনো খারাপ অবস্থায় পড়তেছে কিনা বা ও মেন্টালি শক হয়েছে কিনা, এগুলো আমরা বাই ফোনে সবার সাথে কথা বলতেছি। যদি কেউ বলে যে আমার একটু অসুবিধা হচ্ছে, দেন তাকে স্পেশালভাবে ডেকে নিয়ে কথা বলা হচ্ছে। মঙ্গলবার থেকে সীমিত পরিসরে ক্লাস শুরুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ। তবে পুরোদমে ক্লাস চালু হতে আরও কিছুটা সময়ের প্রয়োজন বলছেন শিক্ষার্থীরা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে অগ্নিদগ্ধ হয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন 36 জনের মধ্যে আজ 2 জন রিলিজ পেয়েছেন। তাদের একজন উদ্ধার অভিযানে অংশ নেয়া তরুণ কাজী আমজাদ সাইদ ও অন্যজন স্কুলের স্টাফ সবুজা বেগম। এ নিয়ে বার্ন ইনস্টিটিউট থেকে রিলিজ পেল 4 জন। আইসিইউতে চিকিৎসাধীন 4 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। লাইলা নওশিনের রিপোর্ট। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিজের জীবন বাজি রেখে শিশুদের বাঁচাতে যারা প্রাণপণ প্রচেষ্টা চালিয়েছেন তাদের একজন উত্তরার অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী 20 বছর বয়সী কাজী আমজাদ সাইদ। অগ্নিদগ্ধ স্কুল ভবন থেকে শিশুদের উদ্ধার কাজে অংশ নেওয়া চাঁদপুরের ছেলে সাইদের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছিল আগুনে। চিকিৎসা শেষে বার্ন ইনস্টিটিউট থেকে আজ ছুটি পেলেন তিনি। আরেকজন মাইলস্টোন স্কুলের স্টাফ সবুজা বেগম, যিনি প্রাণপ্রিয় শিক্ষার্থীদের জীবন বাঁচাতে বাজি রেখেছিলেন নিজের জীবন। 50 বছর বয়সী এই নারীও আজ ছুটি পেলেন বার্ন ইনস্টিটিউট থেকে। মাইলস্টোন ট্র্যাজেডিতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বর্তমানে চিকিৎসাধীন 34 জন। এদের মধ্যে গুরুতর অবস্থায় মৃত্যুর সাথে লড়াই করছে 13 শিশু। দুপুরে ব্রিফিংয়ে বিস্তারিত জানান ইনস্টিটিউটের পরিচালক। এই মুহূর্তে আমাদের আইসিইউতে আছে মোট 4 জন পেশেন্ট এবং ভেন্টিলেশনে আছে আমাদের এর মধ্যে 2 জন রোগী। আর আমাদের মেল এইচডিউতে আছে 3 জন রোগী, ফিমেল এইচডিউতে আছে 6 জন রোগী, পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আছে 8 জন রোগী এবং কেবিনে আমাদের 12 জন রোগী। এর মধ্যে আমাদের ক্রিটিক্যাল কন্ডিশনে আছে আমাদের 4 জন রোগী, যেটা গতকালকেও ছিল, এবং সিভিয়ার কন্ডিশনে আছে আমাদের 9 জন রোগী। গতকালকে সিভিয়ার থেকে ক্রিটিক্যাল স্টেজে অর্থাৎ একটু খারাপ স্টেজে গেছে 2 জন রোগী। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন 34 জনের মধ্যে 28 জন শিশু এবং 6 জন প্রাপ্তবয়স্ক। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। বন্যপ্রাণী সংরক্ষণে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্র বলয় গঠিত হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিকেলে রাজধানীর বন ভবনে মাসব্যাপী বৃক্ষমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, বৃক্ষমেলা শুধু গাছ বিক্রির স্থান নয়, এটি পরিবেশ সচেতনতা বৃদ্ধিরও এক মহৎ উদ্যোগ। মেলায় অংশগ্রহণকারীরা প্রকৃতির প্রতি ভালোবাসার শক্তিশালী বার্তা দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। এবারের বৃক্ষমেলায় 14,79,00,000 টাকায় 16,91,423টি গাছের চারা বিক্রি হয়েছে। 25 জুন থেকে 27 জুলাই পর্যন্ত অনুষ্ঠিত জাতীয় বৃক্ষমেলায় 112টি স্টল ছিল। এই যে মানুষকে গাছের সাথে প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার গুরুদায়িত্বটা পালন করে দিয়ে যাচ্ছে আপনাদের জন্য। আসলে আপনারা জনগণের সাথে পরিবেশের একটা সরাসরি সম্পর্ক স্থাপন করেন। আপনাদের কাছে একটা স্বনির্বন্ধ অনুরোধ থাকবে,
আপনারা নিজেরাও আর পলিথিন শপিং ব্যাগ ব্যবহার করবেন না, এবং এর পরের বারের বৃক্ষ মেলায় বা আপনাদের নার্সারিতে পলিথিন শপিং ব্যাগে যদি আপনারা চারাটা দেন, তাহলে পরিবেশের সাথে এটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। তো এটা আমাদেরকে অবশ্যই পরিহার করতে হবে। এবারে নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর যা থাকছে, গ্রিসের দাবানলে এথেন্সের পাশের এলাকা ছেড়ে নিরাপদে হাজারো বাসিন্দা, তীব্র তাপ প্রবাহে দেশটিতে জরুরি অবস্থা জারি। আপনারা দেখছেন চ্যানেল সংবাদ। প্রয়াত চিত্রনায়ক জসিমের ছেলে ও জনপ্রিয় রক ব্যান্ড ওয়েন্ডের ভোকালিস্ট একে রাতুল মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিকেলে রাজধানীর একটি ব্যায়ামাগারে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর একটি বেসরকারি হাসপাতালে তাকে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। গায়কের এমন অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার সহশিল্পীরা। শুধু গায়ক হিসেবেই নন, একে রাতুল ছিলেন একজন অসাধারণ প্রযোজক। বাদেশা উত্তরা বড় মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আগামীকাল বনানী কবরস্থানে বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হবে। গানের ডালি মিউজিক স্টোরের প্রতিষ্ঠাতা সৈয়দ মানিকের স্মরণে 28 জুলাই সোমবার বাদ মাগরিব দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মিরপুর 11 পল্লবীতে তার নিজ বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গত শুক্রবার দুপুরে নিজ বাসভবনে তিনি মারা যান। তার বয়স হয়েছিল 77 বছর। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ভয়াবহ দাবানলের কবলে পড়েছে ইউরোপের দেশ গ্রিস। একই সাথে দেশটির 5টি অঞ্চল দাবানলের শিকার হয়েছে। রাজধানী এথেন্স থেকে 30 কিলোমিটার উত্তরের একটি এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। তীব্র তাপপ্রবাহের কারণে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন চলতি সপ্তাহে তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে এবং সপ্তাহ জুড়ে তাপপ্রবাহ অব্যাহত থাকবে। তীব্র গরম আর প্রবল বাতাস মিলে দাবানল ভয়াবহ হয়ে উঠেছে। এবারে কৃষি সংবাদ। শখের বশে 2014 সালে আফ্রিকা থেকে অ্যাভোকাডোর 5টি বীজ এনে নিজ বাড়ির আঙিনায় রোপণ করেন আশরাফুজ্জামান টিটো। ফলন ভালো ও দাম বেশি পাওয়ায় পর্যায়ক্রমে 40 শতক জমিতে গড়ে তুলেছেন অ্যাভোকাডো বাগান। জেলায় এই ফলের চাষ দ্রুত ছড়িয়ে পড়বে বলে আশা করছে কৃষি বিভাগ। নড়াইল প্রতিনিধি পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। আমি 2013 সালে আফ্রিকার কঙ্গো মিশনে যাই। দেখি ওদের জাতীয় ফল হচ্ছে অ্যাভোকাডো। 5টা বীজ নিয়ে আসলাম। আনার পরে আমি আমার এই বাড়িতেই 5টা বীজ রোপণ করলাম। 5টা বীজই 5টা চারা হয়েছে। নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের মাগুরা গ্রামের বাসিন্দা আশরাফুজ্জামান টিটো। তার 40 শতক জমিতে গাছগুলোতে ঝুলছে সবুজ বর্ণের ফল। দেখতে অনেকটা নাশপাতি ও পেয়ারা আকৃতির, তবে দেখতে পেয়ারার আকৃতির হলেও এটি বিদেশি ফল অ্যাভোকাডো। 18 সালের থেকে আমার 3 গাছে ফল আসা শুরু করে। তখন আমি বিক্রি করতে পারিনি, আমার মনে হয় 3-4 মণ ফল হয়েছে। 19 সালে আমি যোগাযোগ করে ঢাকা সুপার শপে গুলশানে আমি ফল বিক্রি করা শুরু করলাম। তো তারপরে দেখলাম যে এই ফল অনেক লাভজনক, কারণ আম কাঁঠাল এগুলোর থেকে অনেক বেশি দাম পাওয়া যায়। পাইকারি 400-500 টাকা কেজি পাওয়া যায়। সুপারফুড খ্যাত এই ফল জনপ্রিয় হয়ে উঠছে স্থানীয় কৃষকদের কাছেও। লাভবান চাষ, এটা দেখে আমি উদ্বুদ্ধ হয়েছে করার জন্য। অ্যাভোকাডো ফল চাষ জেলায় দ্রুত সম্প্রসারিত হবে বলছে কৃষি বিভাগ। যারা শিক্ষিত তরুণ বেকার রয়েছেন তারা যাতে উচ্চ মূল্যের যে সকল ফসল রয়েছে, এরকম অ্যাভোকাডো, রামবুটান সহ অন্যান্য যে ফল রয়েছে সেই ফসলগুলো চাষ করেও যেন তারা লাভবান হতে পারেন। আশরাফুজ্জামান টিটোকে দেখে শিক্ষিত যুবকদের মধ্যেও অ্যাভোকাডো চাষে আগ্রহ বাড়বে বলছে সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ।
ব্যবসা, বাণিজ্য, শিক্ষা ও সংস্কৃতিতে এগিয়ে থাকা শরীয়তপুরের ডামুড্ডা পৌরসভার উন্নয়ন অগ্রযাত্রায় বড় বাধা দুর্বল ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা। আবর্জনা সরাসরি নদীতে ফেলায় মারাত্মক দূষণের কবলে জয়ন্তী নদী। নাগরিক সেবার মানোন্নয়নে পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও নদী রক্ষার দাবি জানিয়েছেন পৌরবাসী। শরীয়তপুর প্রতিনিধি এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। 1997 সালে গঠিত ডামুড্ডা পৌরসভাকে 2016 সালে প্রথম শ্রেণীতে উন্নীত করা হয়। তবে পরিকল্পিত ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা এবং ডাম্পিং স্টেশন না থাকায় স্থানীয় সব ময়লা আবর্জনা ফেলা হচ্ছে জয়ন্তী নদীতে। এই জায়গায় যে পচা ময়লাগুলা ফেলা, এগুলা পচা যে গন্ধ হয়, এতে আমরা বাড়ি ঘরে অনেক সময় থাকতে পারি না। আমাদের বাজারে মানুষ যারা যাতায়াত করে তারা স্বাস্থ্য ঝুঁকিতে পড়তেছে, আমরা এর থেকে মুক্তি চাই। পর্যাপ্ত পরিমাণে ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে বাজারে যত বর্জ্যগুলো আছে ফেলা হচ্ছে জয়ন্তী নদীতে। দ্রুত ডাম্পিং স্টেশন নির্মাণ সহ আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার দাবি বিশিষ্টজনদের। জয়ন্তী নদীর এবং এই পানিগুলো নষ্ট হচ্ছে, এই পরিবেশ নষ্ট যেন না হয় এই জন্য প্রশাসনের কাছে আমাদের দাবি। এই জয়ন্তী নদীর পারে এই এলাকার সবাই ময়লা আবর্জনা স্তূপ করে রেখে এই নদীটিকে দূষিত করছে। এই এলাকার স্বাস্থ্য ঝুঁকি যাতে আমরা কমিয়ে আনতে পারি বা আমরা নিরাপদে থাকতে পারি সেই প্রত্যাশা সবার কাছে। নদী দূষণ রোধ ও পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় পদক্ষেপের আশ্বাস উপজেলা প্রশাসনের। ডামুড্ডা উপজেলার বর্জ্য ব্যবস্থাপনা এবং বাজার এবং নদী দূষণ প্রতিরোধে আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করছি এবং সেই ব্যবস্থা আমাদের প্রক্রিয়াধীন রয়েছে। পরিবেশ সুরক্ষায় পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই আশা পৌরবাসীর। জয়ন্তী নদীকে দূষণের হাত থেকে রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই দাবি সকলের। ডামুড্ডার জয়ন্তী নদীর পাড় থেকে এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই সেতু রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ধরিত্রী রক্ষায় আমরা, সুরমা রিভার ওয়াটার কিপার ও এলাকাবাসী। কর্মসূচিতে বক্তারা বলেন, ধলাইয়ের পূর্ব পাড়ের প্রায় 1.5 লক্ষ মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এই সেতু। কিছু দুষ্কৃতকারী সেতুর পিলারের গোড়া থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে সেতুটি। সেতু রক্ষায় অবিলম্বে বালু উত্তোলন বন্ধের আহ্বান জানান বক্তারা। কর্মসূচিতে নদী তীরবর্তী এলাকাবাসী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। চট্টগ্রাম বন্দরে ডিজিটাল পেমেন্ট পদ্ধতি চালু হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং ইস্টার্ন ব্যাংক ইবিএল এর সহযোগিতায় এই পদ্ধতি চালু হলো। অনুষ্ঠানের প্রধান অতিথি নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেন, এই পদ্ধতি চালুর মাধ্যমে বন্দরের অডিটের ক্ষেত্রেও স্বচ্ছতা নিশ্চিত হবে। এ সময় বন্দরের অপারেশনাল কাজের জন্য নিয়োগ এবং বে টার্মিনাল নির্মাণে বিশ্ব ব্যাংকের $680 মিলিয়ন বিনিয়োগের আগ্রহের কথা জানান উপদেষ্টা। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান, ইবিএল এর ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার সহ অন্যরা। We are also planning, I've already told, and you have heard already from the chief advisor, that we want to give one portion of the port for operation to internationally famed operators, the traders, they are in shippers, shipping agents, distributors, help us in developing Chittagong Port into a Class 1 world standard port. আবার নিয়ে নিচ্ছি বিরতি। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে খেলার খবর। সিরিজের চতুর্থ টি20তে আবারও 200 পেরিয়েও হারল ওয়েস্ট ইন্ডিজ। 205 রানের লক্ষ্য, 3 উইকেট ও 4 বল হাতে রেখে টপকে যায় অস্ট্রেলিয়া। এর ফলে অস্ট্রেলিয়া সিরিজে এগিয়ে গেল 4-0 ব্যবধানে। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিচ্ছে সরকার। বাংলাদেশের ওপর আরোপিত মার্কিন শুল্ক কমানোর লক্ষ্য।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের চাঁদাবাজির ঘটনায় সব কমিটির কার্যক্রম স্থগিত, গ্রেফতার 4 জন 7 দিনের রিমান্ডে ও 1 জন কারাগারে। সোমবারের মধ্যে রাজনৈতিক দলগুলোকে জাতীয় সনদের খসড়া পাঠাবে ঐকমত্য কমিশন, জুলাই মাসে আলোচনা শেষ করার আশা। এবং মাইলস্টোন ট্র্যাজেডিতে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীনদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক, আজ ছাড়পত্র পেলেন আরও 2 জন।